বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বর্তমানে সবাই তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো, সেই কারণে আমার একটি ক্লাস আজকে দিচ্ছি, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এই ক্লাসটা শুধুমাত্র এখনকার জন্য না, ক্লাস 9-10-এর এই বিষয়টা তোমার এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ক্লাসে চলে যাই। চাঁদপাই মিশন মাধ্যমিক বিদ্যালয়, মংলা বাগেরহাট এর ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, চাঁদপাই মিশন মাধ্যমিক বিদ্যালয়, মংলা বাগেরহাট। মোবাইল নম্বর 01709139933। ইমেইল omarfaruk2465@gmail.com। পাঠ পরিচিতি: শ্রেণী নবম, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় অষ্টম, বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, পার্ট 1 ও 2। আজকে তারিখ 26/11/2020 খ্রিস্টাব্দ। নিচের ছকে ছবিগুলো আমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। মীর কাসেম উইথ কম্বাইন্ড ফোর্স অফ শাহ আলম, শাহ সুজাউদ্দৌলা, শাহ আলম সুজাউদ্দৌলা, ব্রিটিশ আর্মি, লর্ড বাই মুনার, লর্ড মুনার। তাহলে এটা হলো ব্যাটেল অফ বক্সার, অক্টোবর 22, 1764 সালে এটা হয়। তাহলে কে ছিল এটা? মীর কাসেম, এর সাথে ছিল শাহ আলম এবং শাহ সুজাউদ্দৌলা, এবং যুদ্ধ হয়েছিল ব্রিটিশ আর্মি, লর্ড বাই মুনার সাথে এই যুদ্ধটা হয়েছিল। কত সালে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের 22 তারিখে বক্সার যুদ্ধ। বলছে মীর কাসেম, সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম একত্রিত হয়ে 1764 সালে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের নাম কি? তাহলে আমরা সেই যুদ্ধের নাম জেনেছি কি? বক্সারের যুদ্ধ। তাহলে মীর কাসেম, সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম একত্রিত হয়ে 1764 সালে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধটার নাম ছিল বক্সারের যুদ্ধ। এখানে সেটাই দেখানো হয়েছে যে মীর কাসেম, তার সাথে শাহ আলম, সম্রাট শাহ আলম এবং সুজাউদ্দৌলা ছিল, এর সাথে ছিল ব্রিটিশ আর্মি, লর্ড মুনার আর কি ছিল। তাহলে এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার নাম কি ছিল? বক্সারের যুদ্ধ। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের ইতিহাস, কারণ ও ফলাফল: মীর জাফর, মীর কাসেম, সম্রাট শাহ আজম, নবাব সুজাউদ্দৌলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যুদ্ধে তারা ছিল। এক পক্ষে ছিল মীর কাসেম, সম্রাট শাহ আজম, নবাব সুজাউদ্দৌলা, এবং অন্য পক্ষে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা হলো আজকের পাঠ, শিক্ষণ ফল। আজকের পাঠ থেকে আমরা যা শিখবো, কি শিখবো? বক্সারের যুদ্ধে কখন হয়েছিল তা বলতে পারবো, বক্সারের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল তা বলতে পারবো, বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ বলতে পারবো, বক্সারের যুদ্ধের ফলাফল সম্পর্কে আমরা বলতে পারবো। এই 4টা শিক্ষণ ফল নিয়ে আমরা কাজ করব। এই যে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, বক্সার নামক স্থানে যে যুদ্ধটা হয়েছিল সেই বিষয় দেওয়া হয়েছে। তো আমরা বক্সার যুদ্ধের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাসিমের মধ্যে 22 অক্টোবর 1764 সালে বক্সারের নামক স্থানে সংঘটিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়েছিল। তাহলে কত সালে মীর কাসেম এর 22 অক্টোবর 1764 সালে বক্সার নামক স্থানে এই যুদ্ধটা সংঘটিত। কাদের সাথে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এইটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
তারপরে এই যুদ্ধের পটভূমি কি ছিল সেটা আমরা একটু জানি। 1760 সালে ক্লাইভ বিলেতে চলে যান। ক্লাইভের মতো পৃষ্ঠপোষক ও অভিভাবক হারিয়ে মির্জাফর অসহায় হয়ে পড়ে। তাছাড়া খড়কুটো ধরে বাঁচার লক্ষ্যে ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র করার পর তিনি ইংরেজদের বিশ্বাস ও সমর্থন হারিয়েছিলেন। অধিকন্তু ইংরেজদের কোনো টাকার দাবি মেটাতে পারছিলেন না সে। সেজন্য ইংরেজ কর্তৃপক্ষ হালওয়াল ও ভ্যানসিটিটার্ট মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে মসনদে বসানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী 1760 সালে অক্টোবরে মীর কাসিমকে মসনদে বসায়। নবাবী বিনিময়ে মীর কাসিম ইংরেজ প্রধানদের বহু অর্থ উপঢৌকন দেন। তাছাড়া বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানিকে দান করে দিতে বাধ্য হন। এইসব কারণে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়েছিল। তাহলে কত সালে? 1760 খ্রিস্টাব্দে সে মসনদে বসেন হলো মীর কাসিম। তাহলে আমরা পটভূমিটা জানতে পারলাম। তোমাদের একটু কাজ আছে, এই কাজটা দেখি তোমরা করতে পারো কিনা। মীর কাসিম কত সালে মসনদে বসেন? একটু আগে আমরা দেখেছি যে 1760 সালে। মীর কাসিম কত সালে মসনদে বসেন? 1760 সালে। আর বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 22 অক্টোবর 1764 সালে। এটা জেনেছি। তাহলে 1760 সালে কি হয়? মীর কাসিম মসনদে বসে। কেন মসনদে বসে? তার শ্বশুর মীর জাফরকে সরিয়ে তাকে মসনদে বসা হয়, কারণ মীর জাফর ইংরেজদের বিশ্বস্ততা হারিয়েছিল। তারপরে তাকে মসনদে বসানো হয়। আর বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। তো এবার দেখি যে মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক এবং সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এই উদ্দেশ্যে তার গ্রহীত পদক্ষেপগুলো শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সে একজন খুব ভালো শাসক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এবং তিনি চেয়েছিলেন তার প্রজাদের কল্যাণের জন্য সে কাজ করতে। এই জন্য সে কি করছে? আর্থিক এবং সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলেন। কিন্তু এই কারণেই বক্সারের যুদ্ধ সংঘটিত হতে থাকে। তিনি কি করেছিলেন? রাজনৈতিক কারণ, যে মুঙ্গারের রাজধানী স্থানান্তর। সিংহাসন আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব করার জন্য এবং ইংরেজ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে স্থানান্তর করেন। বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল ইংরেজের প্রভাবিত, তাই তিনি রাজধানী স্থানান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন। কেন করেন? কারণ হলো মুর্শিদাবাদে ইংরেজের হস্তক্ষেপ বেশি ছিল, এই জন্য সে মুঙ্গেরে কি করছে? রাজধানী স্থানান্তর করেছে। দ্বিতীয়, বৈধ ফরমান। যে মীর কাসিম ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে অবৈধভাবে বাংলার সিংহাসন লাভ করেন। তিনি নিজেকে বৈধ নবাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান নিয়েছিলেন। এই ব্যবস্থা ইংরেজরা মেনে নিতে পারেননি। তাহলে কি হয়েছিল? সে অবৈধভাবে সিংহাসন দখল করলেও সে নিজেকে বৈধ করার জন্য 26 লাখ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের ফরমান মেনে নিয়েছিলেন। এইটা ইংরেজরা মেনে নিতে পারেনি। প্রথমটা ছিল হলো রাজধানী মুঙ্গের স্থানান্তর, এরপর ছিল বৈধ ফরমান লাভ। সামরিক কারণ কি? ইউরোপীয় রণকৌশল গ্রহণ। নবাব মীর কাসিম চিরচরিত কৌশল পরিবর্তে উন্নত ইউরোপীয় ধাঁচের সেনাবাহিনীকে মজবুত করতে চেয়েছিলেন। এর জন্য তিনি আর্মেনীয় গ্রেগরিক প্রধান সেনাপতি ফরাসি সমরুকে এবং আর্মেনিজ মার্কারকে সহ সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। প্রথমে আমরা যে কারণটা দেখেছিলাম সেটা ছিল রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে দুইটা ছিল, একটা হলো রাজধানী স্থানান্তর, দ্বিতীয়টা ছিল বৈধ ফরমান লাভ। ঠিক আছে। এরপর হলো আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা হলো সামরিক কারণ। ইউরোপীয় রণকৌশল সে গ্রহণ করেছিল। 2 নম্বরে আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা। মীর কাসিম উপলব্ধি করেছিল তার সেনাবাহিনী অন্যতম দুর্বলতার কারণ উন্নত আগ্নেয়াস্ত্রের অভাব। এই অসুবিধা দূর করার জন্য তিনি মুঙ্গেরের কামান, বন্দুক, গোলাবারুদের কারখানা গড়ে তুলেছিলেন।
বলা বাহুল্য মীর কাসেমের এইসব কার্যকলাপ ইংরেজদের সহ্য হয়নি। তাহলে দুইটা কারণ, একটা ছিল হলো রাজনৈতিক, একটা হলো সামরিক। রাজনৈতিক দুটি কারণ এবং সামরিক দুটি। রাজনৈতিক দুটি কারণ, একটি হলো সে রাজধানী মুঙ্গের স্থানান্তর করেছিলেন, দ্বিতীয়টা হলো সে বৈধতা লাভের জন্য চেষ্টা করেছিলেন। আর দ্বিতীয় হলো সামরিক কারণ। সামরিকের কারণে ইউরোপে কৌশল গ্রহণ করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন। তৃতীয় অর্থনৈতিক কারণ, আর্থিক সমস্যা। চুক্তি মতে নবাব বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার রাজস্ব ইংরেজদের দিয়ে নিয়ন্ত্রণ মুক্ত হন। এরপর তিনি 13% ভূমি রাজস্ব এবং শেষ ও আবওয়াব বৃদ্ধি করেন। হিসাবে পরীক্ষা করে অর্থ তার তসরুপকারী রাজস্ব কর্মীদের জরিমানা করেন। আলীবর্দী মীর জাফরের পরিবারের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত করেন। জগৎ শেঠ পরিবারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেন। এর ফলে নবাব আর্থিক সচ্ছলতা এলেও ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। কি হলো? চুক্তি মতে নবাব বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম জেলার রাজস্ব ইংরেজদের দিয়ে নিয়ন্ত্রণ মুক্ত হন। এরপর তিনি 13% ভূমি রাজস্ব এবং শেষ ও অবয়ব বৃদ্ধি করেন। হিসাব পরীক্ষা করে অর্থ তসরুপকারী রাজস্ব কর্মীদের জরিমানা করেন। আলীবর্দী ও মির্জাফর পরিবারের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত করেন। জগৎ শেঠের পরিবারের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেন। এর ফলে নবাব আর্থিক সচ্ছলতা এলেও ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। দ্বিতীয় হলো যে দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফররুখ সিজরের কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যে অধিকার লাভ করে, কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমানের অপব্যবহার করতে থাকে। এতে নবাব দেশীয় বণিকগণ ক্ষতিগ্রস্ত হন। এমত অবস্থায় নবাব দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেন, ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করে। তাহলে আমরা তিনটা কারণ দেখতে পেলাম: রাজনৈতিক কারণ, তারপর হলো সামরিক কারণ, এরপর হলো অর্থনৈতিক কারণ। 1760 সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠির অধ্যক্ষ এলিস দখল করে নেন। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। মীর কাসেম সফল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। এই সমস্ত ঘটনার মিলিত পরিণামে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। তাহলে 1763 সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠির অধ্যক্ষ এলিস দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। মীর কাসেম সকল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। এই সমস্ত ঘটনার মিলিত পরিণামে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। তাহলে আমরা কারণ দেখেছি রাজনৈতিক কারণ, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, এবং এই যে পাটনা কুঠিরটা অধ্যক্ষ এলিস দখল করে নেয়, এই কারণেই মূলত বক্সারের যুদ্ধ হয়েছিল। 1763 সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর অ্যাডমাসের নেতৃত্বে প্রেরিত ইংরেজ বাহিনী কাছে মুর্শিদাবাদ, গিরিয়া, কটোয়া, সুতি, আদাউনাল ও মুঙ্গেরের যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হন। তাহলে 1763 খ্রিস্টাব্দেও যুদ্ধ ঘোষণা করেন। এরপরে ইতিমধ্যে ইংরেজরা মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসায়। মীর কাসেম পরাজিত হয়েও হতাশ হননি। নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। দুর্ভাগ্যজনক সম্মিলিত বাহিনী মেজর মনোরের কাছে পরাজিত হন। তাহলে পরবর্তীতে সে কি করে? 1764 সালে তিনি নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে 1764 সালে বিহারে বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোরের কাছে পরাজিত হয়। বক্সারের যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই যুদ্ধের ফলে মীর কাসেম স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজদের প্রভাব, প্রতিপত্তি এবং মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ পায়। তাহলে প্রথমটা ছিল যে এখানে তিনটা শক্তি একসাথে হেরে গিয়েছিল, সুজাউদ্দৌলা এবং সম্রাট শাহ আলম এবং কাসেমের বিজয়ে। এই কারণে কি হলো? এই যুদ্ধের ফলে মীর কাসেম স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজের প্রভাব, প্রতিপত্তি এবং মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ পায়।
এ সুযোগ পরাজিত হয় অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডের পালিয়ে যান। কি হয়? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কি করে? সে রোহিলাখণ্ডে পালিয়ে যান। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। দিল্লির সম্রাট শাহ আলম কি করলেন? ইংরেজদের সঙ্গে যোগ দিলেন। মীর কাসেম পরাজিত হয়ে আত্মগোপন করেন। 1777 সালে তার মৃত্যু হয়। তাহলে তিনজন ছিল। সুজাউদ্দৌলা কি করছে? রোহিলাখণ্ডে পালিয়ে গিয়েছিলেন এবং সম্রাট শাহ আলম সে ইংরেজদের সাথে যোগ দেন এবং মীর কাসেম পরাজিত হয়ে কি করেন? আত্মগোপন করেন এবং 1777 সালে তার মৃত্যু হয়। ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয়। বক্সারের যুদ্ধের আমরা ফলাফলগুলো দেখতে পাচ্ছি যে খুবই খারাপ একটা মানে বাংলার জন্য এবং উপমহাদেশের জন্য খুবই খারাপ একটা দিক দেখা গিয়েছিল। এরপরে এই যুদ্ধের ফলে শুধু বাংলার নবাব পরাজিত হননি, তার মিত্র ভারত সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও পরাজিত হন। এই তিন শক্তি একসঙ্গে পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায় এবং এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনত স্বীকৃতি হয় এবং তার অসীম ক্ষমতাশালী তারা কি করে? অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ উপনিবেশিক শাসন। তাহলে আমরা দেখলাম 5টা কারণ, 5টা ফলাফল যে এর কারণে কি হয়? তারা তাদের শ্রেষ্ঠত্ব মানে স্বাধীন রক্ষার জন্য চেষ্টা ব্যর্থ হয়। শেষ চেষ্টাটা ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তির মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ পায়। এরপরে কি করে? নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যায় এবং সম্রাট শাহ আলম ইংরেজদের সাথে যোগ দেয় এবং কি করে? মীর কাসেম আত্মগোপন করে এবং 1777 সালে সে মৃত্যুবরণ করে। এরপর ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা এবং এলাহাবাদ হস্তগত করতে সক্ষম হয় অযোধ্যার নবাবের কাছ থেকে। এরপরে এই যুদ্ধের ফলে শুধু বাংলার নবাব পরাজিত হননি, তার মিত্র ভারতের সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা পরাজিত হন। এই তিন শক্তি একসঙ্গে পরাজয় ইংরেজদের মর্যাদা এবং শক্তি বৃদ্ধি পায়। এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ অধিকার আইনত স্বীকৃত হয় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ উপনিবেশিক শাসন। মূল্যায়ন, আমি একটু মূল্যায়নে যাই। এখানে আমরা একটু মিলাই যে মীর কাসেম কোথার? ইংল্যান্ড, বাংলাদেশ, অযোধ্যা, দিল্লি। মীর কাসেম কোন জায়গার ছিল? কোন দেশে ছিল? হ্যাঁ, আমরা তখন যেটা দেখছি যে মীর কাসেম ছিল বাংলার। আর সম্রাট শাহ আলম কোথায় ছিল? সে ছিল দিল্লির। আর মেজর মনোর ছিল ইংল্যান্ডের। আর সুজাউদ্দৌলা ছিল কি? অযোধ্যার নবাব। তাহলে এটা আমরা মিলিত। মীর কাসেম বাংলার ছিলেন, বাংলা নবাব ছিলেন। সম্রাট শাহ আলম ছিলেন দিল্লির নবাব, মেজর মনোর ছিলেন ইংল্যান্ডের এবং সুজাউদ্দৌলা ছিল অযোধ্যার। মীর কাসেম কত সালে মৃত্যুবরণ করেন? আমরা একটু দেখেছি 1777 সালে। মীর কাসেম 1777 সালে মৃত্যুবরণ করেন। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোথায় পালিয়ে গেছিলেন? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোথায় পালিয়ে গেছিলেন? আমরা তো সবাই জানি, সেটা হলো রোহিলাখণ্ডে পালিয়ে গিয়েছিলেন। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে দিল্লির সম্রাট শাহ আলম কাদের পক্ষে যোগদান করেছিলেন? কাদের পক্ষে? দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগদান করেছিলেন। তাহলে আমরা এইগুলো জানতে পারলাম। এতক্ষণ আমরা যে বিষয়গুলো জেনেছি যে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। মীর কাসেমকে 1770 খ্রিস্টাব্দে তাকে মসনদে বসানো হয় এবং বিভিন্ন কারণে আমরা 3টা কারণ দেখেছি। রাজনৈতিক কারণ, এরপর হলো সামরিক কারণ, এরপর অর্থনৈতিক কারণ এবং আরো একটা কারণ দেখানো হয়েছিল যে কুঠির দখল করে নেওয়া। এইসব কারণে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং বক্সারের যুদ্ধের ফলে পরবর্তীতে কি হয়? মীর কাসেম জোটবদ্ধভাবে যুদ্ধ করেছিলেন। সেখানে ছিল কে? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির নবাব শাহ আলম এবং আর কে? কাসেম নিজে।
কিন্তু পরাজিত হওয়ার ফলে যা হলো যে ব্রিটিশরা ইংরেজরা আধিপত্য বিস্তার করলো এবং বাংলায় তাদের আধিপত্য স্থাপিত হলো। তো এর মাধ্যমে কি হলো যে বাংলায় পুরোপুরিভাবেই ইংরেজদের হাতে চলে যায়। তো আমরা একটা বাড়ির কাজ করব। বাড়ির কাজটা হলো এই বক্সারের যুদ্ধের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো। পটভূমি আমরা যেটা জেনেছি এর ভিতর থেকে এই উত্তরগুলো আছে, নিশ্চয়ই তোমরা ভালোভাবে এই উত্তরগুলো দিতে পারবে। তো সবাইকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।